ইরানের যে 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে সেগুলো আগেই খালি করে ফেলেছে দেশটি, যতদূর জানি, এবং কোনো হতাহতও হয়নি। তাহলে যুক্তরাষ্ট্র এই হামলা আসলে কেন চালালো? এতে কি লাভ হলো সেটাও বুঝতে চাইছি। আসলে এই সার্বিক যে পরিস্থিতিটা, এটা একটা দীর্ঘ পরিকল্পনার ফল। এখন এখানে আগে আমাদের কিছুটা যেটা বোঝা প্রয়োজন যে এই ধরনের প্রস্তুতি হঠাৎ করে কেন আমেরিকা নিল। আমরা যখন ট্রাম্প দায়িত্ব নিচ্ছিলেন আমরা দেখেছি যে ওনার স্টেটমেন্টগুলো ছিল যে যুদ্ধবিরতি কেন্দ্রিক, বা উনি বলছিলেন যে ইউক্রেনের যে যুদ্ধটা রয়েছে সেখানেও এক ধরনের বিরতি নিয়ে আসবেন, সারা বিশ্বব্যাপী একটা ভিন্ন ব্যবস্থা। আমাদের অনেকের মনেই তখন সন্দেহ ছিল যে ট্রাম্পের যে ধরনের আগ্রাসী নীতি আমরা পূর্বেও দেখেছি এবং আমেরিকান ফরেন পলিসিকে যেভাবে সে গাইড করতে চায় তার কতটা সম্পর্ক থাকবে দায়িত্ব নেওয়ার পরে। তো পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে এখন এখানে তারা মূলত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যেই অস্থিতিশীলতাটা দীর্ঘদিন ধরে বিরাজ করছে, সেখানে একটা জিনিস যদি আমরা খেয়াল করি যে মধ্যপ্রাচ্যের কিন্তু বেশিরভাগ দেশেই রাজতন্ত্র রয়েছে এবং সেই জায়গাটাতে বিভিন্ন স্থাপনা, প্রায় 20,000-এরও বেশি সৈন্য কিন্তু আমেরিকা ডিপ্লয় করে রয়েছে। তাদের অনেকগুলো এয়ার বেস রয়েছে, তাদের বেশ কিছু সেখানে কূটনৈতিক কার্যকলাপ তো চলেই। এখন ইরান একটা ভিন্ন ধরনের চরিত্র সে দেখাচ্ছে কিন্তু দীর্ঘদিন ধরেই, বা ঐতিহাসিকভাবেই সে সেটা কিন্তু দেখিয়ে থাকে। এখন এই ধরনের কার্যকলাপ এটা ইউএসএ বা তার অ্যালাই যারা তার একটা থ্রেট মনে করে যে এখান থেকে যদি কেউ কখনো ইন্সপায়ার্ড হয় বা সে যদি কোনো জবাব দিতে চায়, কারণ তাদের তেল সমৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক সক্ষমতা কিন্তু বেশ ভালো, তো সেই জায়গা থেকেই কিন্তু তারা চেয়েছে যে ইরানের সক্ষমতা কোনোভাবেই বাড়তে দেয়া যাবে না। মূলত এবার তাদের টার্গেটটা ছিল পারমাণবিক যে অস্ত্র সেখানে যাতে তারা সম্পূর্ণ সাকসেসফুলের কাছাকাছি চলে এসছে বলে তারা মনে করে সেই জায়গায় ডিস্ট্রয় করা। এখন এখানে যদিও আমেরিকার ভেতর থেকে জনগণেরও কতটা এই ক্ষেত্রে সাপোর্ট ছিল, বা আমরা দেখেছি যে তুলসী গ্যাবার্ড পর্যন্ত এক সময় ততটা এই বিষয় সম্পৃক্ততা দেখাতে চাচ্ছিলেন না, কিন্তু এই অ্যাগ্রেসিভ ওয়েতে তারা যেই স্থাপনাগুলোতে আক্রমণ করছে, এখানে পরবর্তী পরিস্থিতিটা কি হতে পারে দেখুন। এখানে এই গতকাল যে পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ হয়েছে, যা আমরা জানি যে এটা যথেষ্ট সিকিউরড জোনে, সিকিউরড ভাবে এই জিনিসগুলো তৈরি হয়, এবং এই যে ফোর্দোতে যেটা আমরা দেখেছি যে প্রায় 80 মিটার ভূগর্ভে কিন্তু এটার স্থাপনাটা করা। তো সেখানে ইরান খুব স্বাভাবিকভাবেই বলছে যে তাদের আরো দুটো জায়গায় যদিও আক্রমণ হয়েছে, যে তারা বলছে যে না, আমরা আগেই সরঞ্জামগুলো সরিয়েছি এবং আমাদের যেই ভাবে এটার অবস্থান সেখানে খুব বড় ধরনের ক্ষতি করা খুবই জটিল বিষয়। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে ইউএসএ যে কোনো একটা ভাবে যে তার নিজের জনগণ, তার বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট এবং তার যে এয়ারবেস সহ সার্বিক পরিস্থিতিটাকে কেন এত ঝুঁকির মধ্যে উনি নিয়ে যাচ্ছেন, এটাই আসলে একটা বড় ধরনের প্রশ্ন। কারণ খুব স্বাভাবিকভাবেই ইরানের তো কখনো ইউএস এর সাথে যুদ্ধ করার সেই সক্ষমতা নেই, যদিও পাওয়ার ইন্ডেক্সে তারা 16তম অবস্থানে রয়েছে এবং ইসরায়েল 15তম অবস্থানে রয়েছে গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স যেটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই রকম যদি চলতে থাকে, ইরান সর্বাত্মক যুদ্ধে ইরানকে ঘায়েল করা প্রায় অসম্ভব, কারণ আমরা জানি যে তার যেই দক্ষিণ পশ্চিম অংশে জাগ্রস পর্বতমালা, কাস্পিয়ান সির কথা জানি, আরেকদিকে পার্সিয়ান সি, গালফ সির কথা জানি। এই সার্বিক পরিস্থিতিতে বিশ্বের কিন্তু খুব কখনোই সে খুব তাকে পরাহত করা সহজ হয়নি। তো এই ক্ষেত্রে কি করা যাবে, তাকে এয়ারবেস থেকে আপনি বিভিন্ন ধরনের আক্রমণ করতে পারবেন। এখন এয়ারবেস থেকে আক্রমণ করে ধ্বংস করা সম্ভব, কিন্তু আপনি যদি একটা গভর্নমেন্টকে পরিপূর্ণ সরাতে চান বা আপনার যেই ক্রিয়া কৌশল সেখানে প্রয়োগ করতে চান, এটা যথেষ্ট না। একই সাথে আমরা দেখছি যে নেতানিয়াহুর বিভিন্ন ধরনের স্টেটমেন্ট এবং ট্রাম্প যা বলতে চাচ্ছেন যে তারা কোনোভাবে উস্কে দিতে চাচ্ছেন ইরানের জনগণকে ভেতর থেকেও। মূল জায়গা হচ্ছে যে আয়াতুল্লাহ খোমেনির যেই ধরনের একটা রিলিজিয়াস লিডারশিপ উনি দীর্ঘদিন ধরে উনি মানে অসম্ভব জনপ্রিয় ইরানে, তো সেই জায়গাটাই কিন্তু আমরা যে রেভলিউশনটা দেখেছিলাম 1979-এ, সেটাও ছিল ইউএস এর বিরুদ্ধে। সেই রেভলিউশন থেকেই কিন্তু আয়াতুল্লাহ খোমেনি সম্পূর্ণ একটা শক্ত হাতে ইরানের এই যে কিছুটা এথনিক ডাইভার্সিটি থাকার পরেও সমগ্র ইরানকে এক করে রাখতে পেরেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আয়াতুল্লাহ খোমেনি যেই কার্ডটা ইউজ করেছেন, যে পশ্চিমা বিশ্বের প্রতি তার একটা বিরাগ ভাজন,
মনোভাব জনগণের মধ্যে কিন্তু উনি বজায় রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন, যার ফলশ্রুতিতে বাইরে থেকে চেষ্টা করা হলেও আর যখন দেশে এই ধ্বংসশীল অবস্থা দেখবে সেই দেশের জনগণ, সরকারের বিরুদ্ধাচরণ করা এটা খুব স্বাভাবিক কোনো বিষয় হবে না। তা রাশিয়াতে যে ওনাদের ফরেন মিনিস্টার পর্যায়ে যে আলোচনাটা, এখানে মূলত একটা বোঝাপড়ার বিষয় রয়েছে, কারণ রাশিয়া একটা বড় শক্তি, যে তারা যদি কোনো ধরনের, এখন পর্যন্ত তারা কোনো হামলা করেনি, কারণ সেটা তারা ইউএস এর উপর হামলা করে এখানে তো একটা বেগ তাদের পেতে হবে, তার ইসরায়েল পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে যে অচিরেই তারা হয়তো কোনো একটা অ্যাটাক করে বসবে, কারণ প্রতিপক্ষকে যদি আপনি কিছুটা ঘায়েল না করেন, কিছুটা ব্যস্ত না রাখেন, তাহলে সে সমগ্র শক্তি কিন্তু একটা জায়গায় প্রয়োগ করতে পারে। ফলে তারা চাইবে যে ডাইভার্সিফাইড ওয়েতে কিছু অ্যাটাক করে দিতে, যাতে সেগুলোকে মোকাবেলা করার জন্য ইউএসএ তাদের কিছু শক্তি সেই জায়গায় ক্ষয় হয়। এছাড়াও আমরা আরেকটা জিনিস যেখানে দেখছি যে হিজবুল্লাহ বলেন বা হুতি বলেন, হামাস বলেন, এরাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসছে। প্রথম দিকে এরা যদিও যুদ্ধে জড়ায়নি, কিন্তু এখন কিন্তু তারা বলছে যে তারা বিভিন্নভাবে কিন্তু এখানে এঙ্গেজ হবে। তো এই এঙ্গেজমেন্টটা যদি হয়ে যায়, সেখানেও কিন্তু এই ইসরায়েল এবং ইউএস এর যেই শক্তিমত্তা রয়েছে সেখানে তারা এক ধরনের ঝামেলায় পড়বে। সার্বিকভাবে মধ্যপ্রাচ্যের যেই পরিস্থিতি, এই রিজনাল এই অস্থিতিশীল অবস্থা কোনোভাবে বিশ্ব শান্তির জন্য তো নাই, এবং এই রিজিয়নে কবে এটা আবার একটা স্থিতিশীল অবস্থায় যাবে সেটা এখন একটা বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।